সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সভাপতি ইউট্যাব। আরেকজন আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায়। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এই আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 9 ডিসেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 শেয়ার বাজারে সূচকের অস্বাভাবিক উত্থান পতন। গ্রামীণ ব্যাংকের তহবিল স্থানান্তরে দুর্নীতি হয়নি নরওয়ে। 2011 আওয়ামী লীগ নেতার খাল দখল করে মাছ চাষ। 2012 নিরপেক্ষ তদন্ত না হলে পদ্মা সেতুতে অর্থায়ন নয় বিশ্বব্যাংক। 26 ম্যাজিস্ট্রেটকে হত্যার হুমকি। 2013 জনপ্রশাসনে ওএসডি ও বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে বিভক্তি। নিজ প্রতিষ্ঠানে বিমা করে প্রশ্নবিদ্ধ স্ট্যান্ডার্ড গ্রুপ। রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সরকারি জমি ইজারার আশ্বাস দিয়ে টাকা আদায়ের অভিযোগ। 2014 5 জানুয়ারির একতরফা নির্বাচনের পর নিজেদের মধ্যে হানাহানিতে মরছে ক্ষমতাসীনরা। দুদককে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে টিআইবি। ইয়াবা ব্যবসায়ীর তালিকায় শীর্ষে আওয়ামী লীগ সাংসদ বদি। 2 বছর গড়ালেও দোকানি বিশ্বজিৎ হত্যার আসামি গ্রেফতার হয়নি, আতঙ্কে পরিবার। 2015 দুদকের কৌশলী পদক্ষেপে সরকারি দলের 2 শতাধিক রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তি দুর্নীতি মামলা থেকে মুক্তি পেয়েছেন। রামদা নিয়ে মিছিল করে কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানালো সিলেট ছাত্রলীগ। 2016 নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে 201 প্রার্থীর মধ্যে 175 জনই ব্যবসায়ী। বিআইডিএস এর রিসার্চ অ্যালমানাক চালের দাম বাড়লে ধনীদেরই লাভ বেশি। 2017 দুর্নীতির অর্থ ফেরত দিলে মামলা নয়, দুদকের এই কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ। পাঠ্য বই ছাপা ও সরবরাহে অনিয়মের অভিযোগ। 2018 সিপিডির দাবি 10 বছরে ব্যাংকিং খাতে 22,500 কোটি টাকার কেলেঙ্কারি। #মিটু আন্দোলন যেন থেমে না যায়, সুলতানা কামাল। 2019 টাকা 6,000 crore স্পেন্ড অন ড্রাগ মার্কেটিং এ ইয়ার। আওয়ামী লীগ সাংসদ নিজাম হাজারী নিয়ম ভেঙে প্রায় জেলে ঢোকেন। 2020 এসিসি মোস্টলি অ্যাক্ট আফটার আদার্স ডু ইট টয়েস গভর্নমেন্ট লাইন, সেইস অবজারভার। যুক্তরাষ্ট্রে জনতা ব্যাংকের ডলার চুরি। ব্যাংকের কোনো কর্মচারী নন, তবু তাকে লাখ লাখ ডলার লেনদেনের দায়িত্ব। শেয়ার বাজারের তালিকাভুক্ত 3 কোম্পানির 6 পরিচালকের দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা চায় বিএসইসি। 2021 ট্রেড ডেফিসিট রাইজেস টু $9.1 বিলিয়ন ইন জুলাই অক্টোবর। বাংলাদেশের মোবাইল সেবার মান নিম্ন, কম তরঙ্গী প্রধান প্রতিবন্ধকতা। মুরাদ হাসানের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় দুশ্চিন্তায় মন্ত্রী, সাংসদ ও নেতাদের অনেকে। 2022 আওয়ামী লীগের যৌথ সভায় শেখ হাসিনা যে হাত দিয়ে মারবে সেই হাত ভেঙে দিতে হবে। বিএনপি সমাবেশ সামনে রেখে আওয়ামী লীগ ও পুলিশের পাহারায় রাজধানী। বিএনপি লিডার্স অ্যামং 3,000 শুড 14 পুট অন রিমান্ড। 2023 করাপশন গোজ আনবেটেড লগ অফ পলিটিক্যাল উইল, গুড গভর্নেন্স ব্লেমড ইন্টারন্যাশনাল এন্টি করাপশন ডে টুডে। ঢাকায় 55 মামলায় বিএনপির 845 নেতাকর্মীর সাজা। মোবাইল অপারেটরদের তরঙ্গের দাম টাকায় নিতে চিঠি বিটিআরসিকে। ডক্টর তৌফিক, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম, রাষ্ট্র ধনীবান্ধব, দরিদ্র বিরোধী। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের এ মন্তব্য। এ বাক্যের যথার্থতা প্রত্যেক সেক্টরে আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, সবখানে মানবিক সংকট।
একটি কল্যাণ রাষ্ট্রের পাবলিক পলিসি কেমন হওয়া উচিত এবং বিগত 16 বছর আসলে কেমন ছিল? আমি এমন একটা কল্যাণকর রাষ্ট্রে 10 বছর ছিলাম জাপানে। আমি দেখেছি কল্যাণকর রাষ্ট্র বলতে কি বোঝায়। ওদের প্রতিটা সেক্টরে আমি জাস্ট 2-3টা সেক্টর নিয়ে কথা বলতে চাই। প্রথমত হচ্ছে ওদের যে স্বাস্থ্য খাতে যেটা হয় যে ওদের একটা ন্যাশনাল হেলথ কেয়ার পলিসি আছে এবং এই ন্যাশনাল হেলথ কেয়ার পলিসিতে সবাইকেই কিন্তু ইনক্লুড হতে হবে, এটা ম্যান্ডেটরি। এবং এই ন্যাশনাল হেলথ কেয়ার পলিসির আন্ডারে যেই থাকবে, যখন সে হসপিটালে যাবে, হি অর শি ইজ গোয়িং টু গেট দ্য ইকুয়াল ফ্যাসিলিটি। এটা নো ম্যাটার যে কে কত রিচ, কে মিডল ক্লাসের, কে পোর, এইটা না। ন্যাশনাল হেলথ কেয়ার পলিসির মধ্যে ইনক্লুড হতে হবে। আপনি যদি ন্যাশনাল হেলথ কেয়ার পলিসিতে থাকেন, আপনার ইনকাম যদি মান্থলি 5 লাখ টাকা হয়, আপনাকে হয়তো হেলথ কেয়ার পলিসির জন্য মাসে 50,000 টাকা দিতে হবে। আবার আমার যদি মান্থলি ইনকাম 10,000 টাকা হয়, আমি ন্যাশনাল হেলথ কেয়ার পলিসির জন্য মান্থলি হয়তো 200 টাকা দিব। দেখেন, ইফ ইউ হ্যাভ মোর ইনকাম ইউ মোর পে, লেস ইনকাম লেস পে। কিন্তু সেবার ক্ষেত্রে কিন্তু সমতা, কোনো বৈষম্য নাই। গত 16 বছর আমরা কেমন ছিলাম? টোটালি ডিফারেন্ট। যার টাকা বেশি আছে সেই চিকিৎসা পেয়েছে, যে সরকারি মদতপুষ্ট বা যে ডিএনএ টেস্টে মনে হয়েছে এই দলের লোক, সে ফ্যাসিলিটি পেয়েছে। সরকারি যে সুবিধাগুলো ছিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কিছু সুবিধা ছিল, সেই সুবিধাগুলো কে পেয়েছে? যারা ফ্যাসিস্ট পরিবারের সদস্য ছিলেন তারাই কিন্তু পেয়েছে, সাধারণ মানুষ কিন্তু পায়নি। আমি এমনও দেখেছি আওয়ামী লীগের একজন নেতা, কোটি কোটি টাকার মালিক, ওয়াইফকে রিং পড়াবে, সে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করে টাকা নিচ্ছে 2 লাখ টাকা। ওয়ারাস সত্যিকার অর্থে যার প্রয়োজন সে কিন্তু পাচ্ছে না। আপনি রাষ্ট্রের কিন্তু কিছু কল্যাণকর তহবিল আছে, সেগুলো পর্যন্ত যে মানুষগুলোর প্রয়োজন তারা সেটা পায়নি। এটা পুরোটাই ব্যর্থতা হচ্ছে এই ফ্যাসিস্ট, যে রাষ্ট্র ফ্যাসিস্ট, যে শাসক ফ্যাসিস্ট। স্বাভাবিকভাবে গরিব মানুষের সেখানে তো কোনো ফ্যাসিলিটি এনজয় করার সুযোগ থাকে না। বাংলাদেশ তো গরিব প্রধান একটি রাষ্ট্র। অধিকাংশ মানুষই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা দারিদ্র্য সীমার নিচে বাস করে। সেইখানে বসে এরকম রাষ্ট্র পরিচালনা করে কি করে প্রত্যেক বছরের পর বছর জিডিপি দেখতে পেয়েছি আমরা, এবং আমরা ডেভেলপমেন্ট দেখেছি। আসলে দেখেন যে জিডিপি যেটা হয় সেটা কিন্তু টোটাল রাষ্ট্রের যে সম্পদের উপর। আপনি যদি মাথাপিছু যে অন অ্যাভারেজ দেখেন, যে রিচ সে রিচই ছিল, যার কাছে টাকা আছে হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু অন অ্যাভারেজ যে ডেভেলপমেন্ট, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টটা কিন্তু ছিল না। ডেভেলপমেন্টটা ছিল রাষ্ট্রীয়ভাবে অনেক সম্পদের, অনেক টাকার মালিক আমরা ছিলাম। কিন্তু আপনি যদি দেখেন 80% 90% পিপল, ওদের কিন্তু সেই প্রপার্টি ছিলই। এবং এই রিলেটিভ যে প্রপার্টিটা, কেউ হচ্ছেন ধরেন হাজার হাজার কোটি টাকার মালিক। এবং আপনি দেখেন একটা সময় গেছে মিডল ক্লাস, লয়ার মিডল ক্লাস কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ব্যাপারটা ছিল এরকম, যেটা 10 বছর আগে আমার একজন জাপানিজ প্রফেসর এসে, ইকোনমিস্ট এসে বলেছিলেন যে তোমাদের দেশে মিডল ক্লাস ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু তাই, যে হু হ্যাজ অ্যাবিলিটি টু পারচেস এ বার্গার বাই 500 টাকা, আর কারোর অ্যাবিলিটিটা নাই। ব্যাপারটা কিন্তু এমন হয়ে গেছে আমাদের সোসাইটিতে গত 16-17 বছর। কার সামর্থ্য আছে, কার নাই, মাঝামাঝি পন্থায় কিন্তু নাই, এমন অবস্থা হয়েছে। মানে মিডল ক্লাস ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। মিসম্যানেজমেন্ট না রাষ্ট্রীয় লোটপাটের জন্য, যেখানে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করে লোটপাটের জন্য, তো সেখানে তো দুর্নীতি ইনস্টিটিউট প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। দুর্নীতি বরং আপনি একটা অফিসে গেলে খুঁজতে হবে যে কে ঘোষ খায় না। আপনি এই চিত্রটা কমন পাবেন যে ঘোষ খাচ্ছে সবাই, বরং আপনাকে খুঁজতে হবে যে অফিসে। আমি মাঝে মাঝে কিছু অফিসে যখন কাজের জন্য গিয়েছি, এমনও হয়েছে যে আমি যখন বলেছি যে ওনার কাছে যাব, উনি কি রেসপেক্টিভ পারসন কিনা, বলেছেন ওনার কাছে যাবেন আপনার কিন্তু কাগজপত্র ঠিকভাবে দিতে হবে। আমি বললাম কেন? কারণ উনি ঘুষ খায় না। তো এই মানুষগুলোকে কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে আমরা গত 16 বছর সংখ্যালঘু হয়ে গেছে। যেটা আগে ঘুষখোররা ঘুষ খেতে লজ্জা পেত, নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। এবং ব্যাপারটা হয়ে গেছে ঘুষ খেতে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমি বলেছি প্রাতিষ্ঠানিক গ্রুপ পেয়েছে। এক্স্যাক্টলি। রাশেদ, একটি সংবাদের শিরোনাম, দৈনিক বণিক বার্তার খবর, ব্যাংকিং খাতে 10 বছরে 22,502 কোটি টাকার কেলেঙ্কারি। বিশ্বব্যাংকের সঙ্গে দূরত্ব আরও বাড়ছে। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোতে ব্যাংকিং খাত এবং অর্থ ব্যবস্থার কমন লক্ষণ কি? বাংলাদেশে এটা কিভাবে চলছিল আসলে? শ্বেতপত্র কমিটি আওয়ামী লীগের গত 15 বছরে যে দুর্নীতি, সেটি কিন্তু তারা তুলে ধরেছে। 18 সালের সংবাদ যে
22,502 কোটি টাকা কেলেঙ্কারি। দেখেন এরপরে কি হলো, 18 সালের পরে তারপরে কি হলো, টোটাল আওয়ামী লীগের 15-16 বছরে যেভাবে দুর্নীতি হয়েছে আমার মনে হয় এখনো পর্যন্ত সেই পরিসংখ্যানটা সঠিকভাবে এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। আরও আমাদের সময় প্রয়োজন যে কিভাবে আওয়ামী লীগ দেশটাকে তারা ধ্বংস করেছে। দেখেন পদ্মা সেতু নিয়ে যে কেলেঙ্কারি, যেখানে বাজেট ধরা হয়েছিল 10,162 কোটি টাকা, কিন্তু সর্বশেষ কি হলো, সেই পদ্মা সেতু আমাদেরকে শেষ করতে হলেও 30,770 কোটি টাকায়। তার মানে 3 গুণের বেশি পরিমাণ খরচ হয়েছে। এটা শুধু পদ্মা সেতুর হিসাব না, প্রত্যেকটা জায়গায় ব্রিজ, কালভার্ট, বিল্ডিং, সবগুলো যেখানেই development project-এ। যে পরিমাণ বাজেট ধরা হয়েছে তার থেকে 3 গুণ 4 গুণ, কোথাও এমনও হয়েছে যে শতগুণ। মানে আপনি বাজেট করছেন একরকম, কিন্তু এমনভাবে সেই বাজেটে লুটপাট করা হয়, আপনার সেই বাজেট পাস করানোর জন্য বিভিন্ন মহলকে যেভাবে টাকা বা অর্থ বা ঘুষ দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আপনার ওই সর্বশেষ ওইটা যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে আপনার 4 গুণ 5 গুণ লেগে যায়। আপনি দেখেন যে আমাদের দেশে প্রতি বছর পাচার হয়েছে 16 বিলিয়ন ডলার। সেটি বন্ধ করার জন্য কোনোভাবেই তারা আসলে পদক্ষেপ নেয়নি। শ্বেতপত্র কমিটি যেটি বলছে যে আওয়ামী লীগের আমলে 28টি উপায়ে দুর্নীতি হয়েছে। 15 বছরে যে পরিমাণ মন্দ ঋণ, এই ঋণ দিয়ে কিন্তু আমরা যদি এটি আমরা ফেরত পেতাম তাহলে কিন্তু আমরা 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু আমরা করতে পারতাম, কিন্তু আমরা ফেরত পাইনি। তার মানে এই টাকাগুলো দুর্নীতিবাজ আওয়ামী লীগের লুটেরা, মাফিয়া, সুবিধাভোগী তারা কিন্তু বিভিন্নভাবে বিদেশে পাচার করেছে। সালমান এফ রহমান তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, বিভিন্ন কোম্পানি গঠন করেছেন, কিন্তু টাকা ফেরত দেননি। এরপরে আপনার এস আলম বিভিন্ন ব্যাংক তিনি দখল করেছেন, ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, দেখেন টাকা ফেরত দেননি। এরকম অসংখ্য প্রতিষ্ঠান কিন্তু রয়েছে যারা আসলে ঋণ নিয়েছেন, টাকা ফেরত দেননি। অর্থাৎ ফেসিবাদের যে আমলটা, এই আমলটা আসলে আমাদের জন্য এতটাই ভয়াবহ ছিল। এই সিস্টেমটাই কি ফ্যাসিবাদী অর্থনৈতিক সিস্টেমটাই কি এমন? ব্যাংকিং খাতকে এবং অর্থনৈতিক খাতকে আওয়ামী লীগ পুরোপুরি ধ্বংস করে ফেলিয়েছিল। গত 15 বছরে দেখেন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ কিন্তু 4 ভাবে তাদের প্রশাসনকে, মানে 4টে স্টেপে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অর্থাৎ আপনি যদি প্রথমকে সরিয়ে দেন তাহলে দ্বিতীয় সে আওয়ামী লীগের। আপনার কোনোভাবে আসলে ওই দুর্নীতিবাজ, লুটেরা, মাফিয়া, আমি সুবিধাভোগী তাদেরকে সরিয়ে কিন্তু ভালো মানুষকে আমরা বসাতে পারছি না। আওয়ামী লীগ 15 বছরের রাষ্ট্রকে যেভাবে ধ্বংস করেছে, যেভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, যেভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আত্মীয়করণ করেছে, এখন কিন্তু দায় অবশ্যই ইউনিট সরকারের উপর আসছে। অনেকটা সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে এই দায়গুলো থেকে নিজেদেরকে দূরে রাখা সম্ভব। ডক্টর তৌফিক, আপনার কাছ থেকে আরেকটি খবরের বিশ্লেষণ শুনতে চাই। আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম, মুরাদ হাসানের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় দুশ্চিন্তায় মন্ত্রী, সাংসদ ও নেতাদের অনেকে। গত সরকারের আমলে তার পোষা মিডিয়াগুলোর মাঝে মধ্যে কিছু ফোনালাপ ফাঁস করেছে। এগুলো কি সরকারেরই পরিকল্পনার অংশ নাকি অ্যাক্সিডেন্টাল কেস? এটা এই পুরোটাই সরকারের পার্ট অফ ড্রামা। আসলে ওনারা তো খুব ভালো নাটক মঞ্চস্থ করতে পারতেন। বিশেষত আমরা দেখেছি বিরোধী দলগুলো যখন কোনো যৌক্তিক আন্দোলন নিয়ে সাফল্যের দিকে যাচ্ছিল তখনই ওরা নতুন নতুন ড্রামা মঞ্চস্থ করে। আমরা দেখেছি কখনো পরিমণি, কখনো মুরাদ হাসান একবার এক এক ঘটনা নিয়ে এসেছে। এবং ব্যাপারটা ছিল এই যে পিপলস পারসেপশনকে যে যাতে অন্যদিকে ডাইমেনশন দেওয়া যায়, এটাই ছিল এদের মূলত পরিকল্পনার অংশ। এবং দ্বিতীয়ত দেখেছি কিছু কিছু মানুষ যখন লাগামহীন হয়ে যায় সেই মানুষগুলোকে কিভাবে থামাবে, সেই মানুষগুলো থামানোর জন্য কিন্তু ওরা মাঝে মাঝে ফোনালাপ ফাঁস করে দিয়েছে, এই তুমি কিন্তু এখানেই শেষ, এখানেই থেমে যাও, তোমাকে আর আমাদের প্রয়োজন নেই, থামিয়ে দিয়েছে। বিশেষত ওদের নাটকের মেইন মঞ্চস্থগুলো ছিল মানুষের পারসেপশনগুলোকে অন্যদিকে সরিয়ে নেওয়া। এক্স্যাক্টলি সেরকমই ছিল বেশি, এবং সেজন্য সেটা করেছে। এবং এরা গত 16-17 বছরে অনেক নাটক মঞ্চস্থ করেছে ক্ষমতাকে ধরে রাখবার জন্য। এক্স্যাক্টলি এদের এত অপকর্ম ছিল, এই অপকর্মকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটা করেছে। যেমন দেখা গেছে যে সরকারের কোনো সমালোচনা যখন পাবলিক বেশি করছে তখন কোথাও অগ্নিকাণ্ড, কোথাও দুর্ঘটনা, এগুলো ঘটতে দেখা গেছে। এক্স্যাক্টলি আপনি শুনেছেন কত ফানি বক্তব্য যে রানা প্লাজা বিএনপি জামাত ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরা এই ধরনের নাটক মঞ্চস্থ করতে করতে কিন্তু ক্ষমতার দীর্ঘসূত্রিতা করেছে। এবং মানুষ শেষ পর্যন্ত জানতো যখনই একটা ক্রাইসিস আসতো, আন্দোলনে যখন বিরোধী দলগুলো একটা সাফল্যের দিকে যাচ্ছে,
তখনই মানুষও চিন্তা করছিল এই মনে হয় একটা নতুন ড্রামা আবার নিয়ে আসবে। এটা গত সরকারের কাছে খুব একটা মামুলি কমন ব্যাপার ব্যাপার ছিল ফ্যাসিস্ট সরকারের কাছে। জি, ধন্যবাদ ডক্টর তৌফিক। রাশেদ, আরেকটি সংবাদের শিরোনাম দেখলাম, কলেজ নেই তবু ছাত্রীদের নামে উপবৃত্তির টাকা নেওয়া হচ্ছে। উপবৃত্তির টাকা বিতরণ প্রক্রিয়ায় কোনো দুর্বলতাগুলো এমন পরিস্থিতি তৈরি করেছে বলে আপনি মনে করেন? কোন কোন দুর্বলতা ছিল? কলেজ নাই, সেখানে ছাত্রীদের নামে উপবৃত্তির টাকা তোলা হয়েছে। এই ঘটনা তো একটি না, এরকম অসংখ্য ঘটনা কিন্তু আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। লুটপাট, দুর্নীতি, অন্যায়, অপরাধ, তারা এমন কোনো কাজ নাই যেটি তারা করে নাই। আমার যেটি মনে হয় বিতরণের তো এক ধরনের নিয়ম কানুন বা সিস্টেম আছে। জি, তাহলে সেই সিস্টেমের ফাঁক গলে কি করে এভাবে আসলে টাকাগুলো নিয়ে নিত তারা? আওয়ামী লীগের আমলে কোনো সিস্টেম কাজ করে নাই, কোনো সঠিক সিস্টেম কাজ করে নাই। তারা আসলে খারাপ কাজকেই এক ধরনের সিস্টেম তারা মনে করেছিল, এবং খারাপ কাজের প্রতিযোগিতা শুরু হয়েছিল যে কে কত বড় খারাপ হতে পারে। আওয়ামী লীগের কোন এমপি কত বড় মাফিয়া, ছাত্রলীগের মধ্যে যারা ছাত্রী তাদের নামেই ওই আওয়ামী লুটেরা মাফিয়ারা এই টাকাগুলো তুলে নিয়েছে। তো এখন তো অবশ্যই আমি মনে করি যে এটির তদন্ত হওয়া দরকার। বিশেষ করে দেখেন যে এই উপবৃত্তির টাকা এটি আসলে মানুষকে ব্যাপকভাবে উপকৃত করছিল। বিশেষ করে যারা গরিব ছাত্রী বা গরিব ছাত্র, তাদের বেশ এই টাকাগুলো তাদের পড়াশোনার জন্য, বই কেনার জন্য, হ্যাঁ, তাদের সহায়ক হিসেবে ভূমিকা রাখছিল। কিন্তু এই টাকা যখন লুটপাট হয়ে গেল, সরকারের টাকা কিন্তু ঠিকই খরচ হচ্ছিল, রাষ্ট্রীয় কোষাগার, মানে রাষ্ট্রের টাকা খরচ হচ্ছিল। এই টাকাও তো মানুষের টাকা, মানুষের টাকা, এগুলো আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকা। এই একই পদ্ধতিতে দেখেছি বাংলাদেশ ব্যাংক থেকেও সুইফট কেলেঙ্কারি করে টাকা উধাও হয়ে যায়। কি আপনি ভালো কোনো জায়গা দেখাইতে পারবেন না। আপনার দুর্নীতির প্রতিযোগিতা হয়েছিল, লুপাটের প্রতিযোগিতা হয়েছিল। সুতরাং আমি মনে করি যে এই উপবৃত্তির টাকাগুলো শুধুমাত্র ওই 10 সালে না, এর পরবর্তীতে এই গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত গত আওয়ামী রেজিমে যেখানে যত ধরনের বৃত্তি দেওয়া হয়েছে, হয়তো বৃত্তি দেওয়া হয়েছে 10 টাকা, আমার মনে হয় যে সেখানে বাজেট ছিল 100 টাকা, মানে 90 টাকা মেরে খাওয়া হয়েছে। সুতরাং এটির একটি দায়ভার কার কাছে যায়? এগুলো শেখ হাসিনার নির্দেশনায় দেওয়া হয়েছে ছাত্রলীগের নেতাদেরকে। মানে ছাত্রলীগ বলতে আবার অনেকে শুধুমাত্র ওই ছাত্র মনে করে, ছাত্র না, এই ছাত্রলীগ বলতে কিন্তু আবার ওই যে ছাত্রীলীগকেও বোঝায়। অর্থাৎ এই ছাত্রীদেরকে, যেমন ইডেন কলেজে দেখেন, ইডেন কলেজের এই যে আপনার ছাত্রলীগের নেত্রীরা, এদের ইনকামটা কি? এদের 30 বছর 34 বছর বয়স হয়ে গেছে, এরা নাকি এখনো আপনার ছাত্রী। তো আমার মনে হয় যে এই সিস্টেমের মধ্য দিয়ে ওই ছাত্রীদেরকে, ইডেনের ওই ছাত্রলীগের ছাত্রীদেরকে বিভিন্ন সিস্টেম ফাঁক ফোকর বের করে তাদেরকে আসলে এই উপবৃত্তির টাকাগুলো তাদের মাঝে বন্টন করা হয়েছে। ফালতু লোকগুলোকে তারা শিক্ষামন্ত্রী বানিয়েছে। দীপুমণি, যার নামে দুর্নীতির হাজারো অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে সে নিয়োগ দিয়েছে টাকা দিয়ে। যে ভিসিরা টাকা দিয়ে নিয়োগ পেয়েছে তারা কি শিক্ষা দিবে আমাকে? কলেজের যারা প্রিন্সিপাল হয়েছে তাদেরকে টাকা দিয়ে নিয়োগ দিয়েছে, তারা কি শিক্ষা দিবে? সুতরাং প্রত্যেকটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যখন ধ্বংস হয়ে যায় আর কোনো প্রতিষ্ঠান থাকে না। ডক্টর তৌফিক, আরেকটি সংবাদের শিরোনাম দেখলাম, #মিটু আন্দোলন যেন থেমে না যায় বলেছিলেন সেমিনারের বক্তারা। বিশ্বব্যাপী এই আন্দোলন এখনও চলছে, বাংলাদেশে ঘটনা ঘটছে হরদম। আমাদের নারীরা প্রতিনিয়তই সাইবার হ্যারাসমেন্টের শিকার, কিন্তু আন্দোলন থেমে গেছে। এখানে রাজনৈতিক সংস্কৃতির দায় আছে, নাকি মিডিয়াগুলোর দায় এড়িয়ে উল্টো রেসিস্ট সেক্সিস্ট মেন্টালিটির পরিচয় দিচ্ছেন না তারা? আমি বলবো যে পরিবর্তন হয়েছে, কিন্তু এটাকে ধরে রাখাটাই হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। এবং এই বৈষম্যটা কিন্তু প্রতি ক্ষেত্রে আছে, শুধু চাকরি ক্ষেত্রে আমি বললে হবে না। এই যে আপনি যখন কাউকে ডাকবেন, আপনি কোন হিসেবে ডাকবেন? ধরেন দুজন মডেলকে ডাকছেন, যে সুন্দরী মডেল, দুজন অ্যাক্টরসকে ডাকলেন, সুন্দরী হিসেবে ডাকবেন নাকি কোয়ালিটি ধরে রাখবেন? আমার মনে হয় প্রতিটা ক্ষেত্রেই আমাদের সেটা করা উচিত। তাহলেই আমরা আসলে আমাদের যে আমরা আমাদের লক্ষ্যে গড়ে যেতে পারব। পরিবর্তন এক্স্যাক্টলি। রাশেদ, 13 সালে এবং 2018 সালের কোটা আন্দোলন হয়েছে, প্রচুর গণসমর্থনও ছিল, অনেক মুক্তিযোদ্ধাও এর পক্ষে ছিল, আপনারাও নির্যাতনের শিকার হয়েছেন। এরপরও সেই সময় আন্দোলন চূড়ান্ত ফল অর্জন করতে পারেননি কেন? আমরা আমাদের চূড়ান্ত পর্যায়ে গিয়েছি, কোটা বাতিল হয়েছে, শিক্ষার্থীরা কোটামুক্ত বিসিএসে অংশ নিয়েছে, চাকরি করেছে, এই সুফল তো অনেকে ভোগ করছে। রাস্তাঘাটে যখন বের হই, অনেক পুলিশের কর্মকর্তা বলে, ভাই আপনাদের সাথে আন্দোলনে ছিলাম, বিসিএস ক্যাডার হয়েছে। তো আমরা তো সবল না হলে এই ভালোবাসাটা পাইতাম না। সমস্যা হলো যে 2018 সালে আমরা যে আন্দোলন করলাম, আপনার 13 সালে আন্দোলন হয়েছে, সেটি আসলে সাকসেস হয়নি, স্বল্প পরিসরে 2-1 দিনের আন্দোলন। কিন্তু 18 সালে আমরা কিন্তু দীর্ঘ 9 মাস আন্দোলন করেছি, এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল যে এই আন্দোলন সফল করতেই হবে। কিন্তু যেহেতু 2021 সালে একটি রিট করা হয়েছিল, হাসিনা দেখলো যে আওয়ামী পরিবারের বা
তথাকথিত মুক্তিযোদ্ধা পরিবারের কেউ চাকরি পাচ্ছে না। তো আওয়ামী লীগ মনে করলো যে এখন যদি আমার ঘরানার কেউ যদি চাকরি বাকরি না পায় তাহলে তো পরবর্তীতে আওয়ামী লীগ টিকবে না, আমরা প্রশাসনে আমাদের যেহেতু মতো লোক সরকার আমলা নির্ভর হয়ে আমাদের মতো গিয়েছিল। লোক বসাতে পারবো না। সে কারণে শেখ হাসিনা একটা ষড়যন্ত্র করলো এবং কোর্টকে বললো যে কোটা আবার ফিরে আনো। কোর্টের মাধ্যমে যেমনিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, কোর্টের মাধ্যমে আবার মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা কিন্তু ফিরিয়ে আনলো। কোটা আন্দোলন যে 18 সালে ব্যর্থ হয়েছে এটি কিন্তু সঠিক না। ওই আন্দোলন সামাজিক ওই আন্দোলন, আন্দোলনের সামাজিকভাবে ধারাবাহিকতাই এই সামাজিক সফলতা। আন্দোলন, ওইটি সামাজিকভাবেই সফল হয়েছিল। 5 আগস্ট ছাত্র জনতার এই সম্মিলিত বিপ্লবের ফলে বা অভ্যুত্থানের ফলে আমরা ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে রেহাই পেলাম, হাসিনা রিজিম বিদায় নিল। নতুন পরিবর্তিত সময়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই সরকারের কাছে আপনার প্রত্যাশা এবং পরামর্শ কি? এই সরকারের কাছে আমার প্রত্যাশা রাষ্ট্র সংস্কার। এই স্বপ্ন সবার। শহীদ পরিবারগুলো কি বলছে দেখেন, তারাও কিন্তু চায় রাষ্ট্র সংস্কার, একটি নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ যেখানে অন্যায়, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন থাকবে না, আর কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না, সেই প্রত্যাশা রাখছি। একই সাথে সরকারের জন্য পরামর্শ হলো যে দলগুলোর সাথে দূরত্ব কমান, সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করেন এবং জাতীয় ঐক্য সংহতি শুধুমাত্র মুখে না, সেটি প্রতিষ্ঠা করার জন্য জাতীয় ঐক্য এবং সংহতির সবার অংশীদারিত্বের সরকার গঠন করতে হবে। শুধুমাত্র আপনার এক কেন্দ্রিক সরকার গঠন করে রাষ্ট্র সংস্কার করা যায় না, সবার অংশীদারিত্ব লাগে। এই সরকার যদি সেটি নিশ্চিত করতে পারে রাষ্ট্র সংস্কার হবে। ডক্টর তৌফিক, সরকারের কাছে প্রত্যাশা এবং পরামর্শ কি? সরকারের কাছে সবচেয়ে প্রথম প্রত্যাশা হচ্ছে কিভাবে একটা স্বচ্ছ নির্বাচন করা যায়, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারগুলো করা। নির্বাচন কমিশন এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারাই আছেন এমনভাবে একটা প্রসেস তৈরি করা, ইলেকটোরাল প্রসেসগুলো যেন চাইলেও কেউ কারচুপি করতে না পারে। আর আরেকটা হচ্ছে যে নির্বাচনের আগে সবসময় পলিটিক্যাল পার্টিসগুলোর কিছু এজেন্ডা থাকে যে আমরা ডিসেন্ট্রালাইজড করব। ইনফ্যাক্ট আফটার ইলেকশন সেন্ট্রালাইজই থেকে যায়, ডিসেন্ট্রালাইজেশনের প্রসেসের দিকে কেউ এগিয়ে যায় না। আমি অনুরোধ করব যে এই যে গভর্নমেন্ট আছে খুব দ্রুত এই ডিসেন্ট্রালাইজেশন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রসেসটা যেন করে। পরিশেষে আমি বলবো যে রাজনীতির সবচাইতে বড় যে ক্রাইসিস, নির্বাচনে কারা নির্বাচিত হবেন, এই প্রশ্নটা থেকেই যায়। তা আমি বলবো যে রাজনীতি তাদের করা উচিত যারা মানুষের জন্য কাজ করতে চায়, তাইলে আমার মনে হয় রাজনীতিতে আমরা ভালো নেতৃত্ব পাবো এবং ইনফ্যাক্ট আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। ধন্যবাদ ডক্টর তৌফিক, ধন্যবাদ রাশেদ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।